হাঁটি হাঁটি পা পা করে পেরিয়ে গেল আরও একটি বছর। শুরু হলো নতুন আরেকটি বছর। কিন্তু এই ইংরেজি মাসের নামকরণ কিভাবে শুরু হলো তা কি জানেন? কিংবা এও কি জানতে ইচ্ছে হয় না যে পয়লা জানুয়ারি কেন বছরের প্রথম দিন হিসেবে ধরা হয়? আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। তাহলে চলুন শুরুতেই ইংরেজি মাসের নামের গোড়াপত্তন কিভাবে হলো তা জেনে নেওয়া যাক। যুগ যুগ ধরে যে মাসের নামগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেসব নামের পাশে আছে এক একটি ইতিহাস বা কারণ। বিভিন্ন ঘটনা বা উল্লেখযোগ্য রোমান দেবদেবী অথবা বিভিন্ন সংখ্যাধারা থেকে এসেছে এক একটি ইংরেজি মাসের নাম। প্রথমে আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি তার উৎপত্তি সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক। এখন যে ক্যালেন্ডার ব্যবহার করা হয় তা মূলত গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টান ক্যালেন্ডার। 1582 সালে প্রথম এই ক্যালেন্ডার ব্যবহার শুরু করেন পোপ দ্বাদশ গ্রেগরি। এর পূর্বে যে ক্যালেন্ডার ব্যবহার করা হতো সেটি ছিল জুলিয়ান ক্যালেন্ডার। খ্রিস্টপূর্ব 45 সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার এই ক্যালেন্ডারের প্রচলন শুরু করেন। দিনের হিসেবে সামান্য ফারাক থাকলেও মাসের নামগুলো কিন্তু দুটো ক্যালেন্ডারেই এক। তবে এখানে জেনে রাখা ভালো, জুলিয়ান ক্যালেন্ডারের পূর্বসূরি রোমান ক্যালেন্ডারে মাসের নামগুলো ছিল সম্পূর্ণই আলাদা। এই ক্যালেন্ডারে বছর শুরু হতো মার্চ মাস থেকে। এখন যে যে নামে আমরা মাস চিনি তার নামকরণ হয় জুলিয়ান ক্যালেন্ডারের সময় থেকে। এবার এক এক মাসের পেছনের গল্পগুলো জেনে নেওয়া যাক। জানুয়ারি। জানুস নামে একজন রোমান দেবতা নামে এই মাসের নামকরণ করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবতা জানুসকে বলা হয় গড অফ ডোরস, কোনো কিছু শুরু করার দরজা। বিভিন্ন জাদুঘরে এই দেবতার দুই দিকে দুটি মুখ বিশিষ্ট মূর্তি দেখতে পাওয়া যায়। এমনটা মনে করা হয় যে ইনি ভূত এবং ভবিষ্যৎ দুটোই দেখতে পেতেন। তাই মনে করা হয় আগের বছরের শুরু, আগের বছরের শেষ আর নতুন বছরের শুরুর দিকে ঘোরানো তার দুই মুখ। ফেব্রুয়ারি। অনেক আগে থেকে পাশ্চাত্যে বসন্তকালের শুরুর দিকে এক ধরনের উৎসব পালন করা হতো যার নাম ছিল ফেব্রুয়া। এই উৎসবে বাড়ি ঘর রাস্তাঘাট সব পরিষ্কার করা হতো। এই শোধন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের আত্মা এবং মনেরও এক ধরনের শুদ্ধিকরণ হতো। আর এই উৎসবের নাম থেকেই মাসটির নামকরণ করা হয় ফেব্রুয়ারি। মার্চ। মার্চ মাসের নামকরণের পেছনে দুটো তত্ত্ব আছে, আর দুটোই গড়ে উঠেছে রোমান যুদ্ধ দেবতা মার্সকে ঘিরে। এই মাস থেকেই প্রবাল ঝোড়ো হওয়া বইতে শুরু করে বলে এর হিংস্রতা বা প্রচণ্ডতাকে তুলনা করা হতো মার্সের সাথে। আবার আরেক মত অনুসারে আগে মার্চ মাস দিয়ে শুরু হতো রোমানদের বছর, তাই এই বছরের সব যুদ্ধের অবসান ঘটত। সেই সূত্র ধরে যুদ্ধ দেবতা মার্সের নাম অনুসারেই নামকরণ করা হয় মাসটির। এপ্রিল। এই মাসের নামকরণ নিয়েও আছে ভিন্ন ভিন্ন মত। কেউ কেউ মনে করেন দ্বিতীয় কথাটি ল্যাটিন শব্দ থেকে এসেছে নামটি, আবার অনেকে মনে করেন ল্যাটিন শব্দ অপরিরে যার অর্থ খোলা বা ফোটা, এর থেকে এসেছে নামটি। এর কারণ হিসেবে দেখানো হতো এপ্রিল মাসে অনেক কিছু নতুন করে ফোটে, প্রকৃতি সাজে এক নতুন রূপে, আর সেই বিচারেই এর নামকরণ। আরেক মতে এই নামকরণের পেছনে আছেন রোমান দেবী আফ্রোদিতি। মে। রোমানদের এক দেবী ছিলেন যার নাম ছিল মেইয়া। তিনি দেবতা অ্যাটলাসের মেয়ে এবং মার্কিওর তার ছেলে। কথিত আছে এই দেবী ছিলেন সমস্ত শস্যের রক্ষাকর্ত্রী, তাই এই শস্য ফলনের মাসটিকে তার নামে উৎসর্গ করা হয়। জুন। রোমানদের সবচেয়ে বড় দেবতা জুপিটারের স্ত্রী জুনো। রোমানদের মতে তিনি বিয়ের দেবী, আর প্রাচীনকাল থেকেই এই মাসে অনেক বিয়ের অনুষ্ঠান হয়ে আসছে। সেই বিবেচনায় মনে করা হয় দেবী জুনোর নাম থেকেই এই মাসের নামকরণ করা হয়। জুলাই। খ্রিস্টপূর্ব 45 সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার যে ক্যালেন্ডারের প্রচলন করেছিলেন তার নাম জুলিয়ান ক্যালেন্ডার, আর এই ক্যালেন্ডারের প্রবর্তক জুলিয়াস সিজারের নাম অনুসারেই জুলাই মাসের নামকরণ করা হয়। অগাস্ট। এই মাসটি বছরের ষষ্ঠ মাস। পূর্বে এই ষষ্ঠ মাসকে সেক্সটিলিয়া বা লাতিন ভাষায় বলা হতো ছয়। এটি পরবর্তীতে এই নাম পরিবর্তন করা হয় অগাস্ট নামে। জুলিয়ান সিজারের একমাত্র উত্তরাধিকারী ছিলেন অগাস্ট সিজার। তারপরই তিনিই সিংহাসনে বসেছিলেন। মনে করা হয় খ্রিস্টপূর্ব 8ম সাল নাগাদ অগাস্টের নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয় অগাস্ট। সেপ্টেম্বর। লাতিন ভাষায় সেপ্টেম মানে 7, সেখান থেকে এসেছে এই নামটি। গ্রেগরিয়ান এবং জুলিয়ান ক্যালেন্ডারের একটি
এটি নবম মাস হলেও দশম মাস বিশিষ্ট রোমান ক্যালেন্ডারে এটি ছিল সপ্তম মাস। অপরিবর্তিতভাবে সেই নামটিকেই ধরে রাখা হয়েছে পরবর্তী ক্যালেন্ডারগুলোতেও। অক্টোবরের ক্ষেত্রেও অনেকটা একই যুক্তি খাটে। ল্যাটিনে অক্টো মানে বোঝায় 8। রোমান ক্যালেন্ডারের অষ্টম মাস পরবর্তীতে অন্যান্য ক্যালেন্ডারে হয়ে গেল দশম মাস, কিন্তু উৎস একই বলে অক্টোবর মাসটি পরবর্তীতে ব্যবহৃত হয়ে আসছে। নভেম্বর এবং ডিসেম্বর শব্দ দুটোই এসেছে ল্যাটিন ভাষায় নবম এবং দশম মাসের নাম থেকে। লাতিন ভাষায় নোভেম মানে 9 এবং ডিসেমের অর্থ 10, কিন্তু লাতিন ভাষার এই দুটো মাসই পরবর্তীতে 11 এবং 12 মাসে রূপান্তরিত হয়। আর এই ডিসেম্বর মাস থেকেই একটি বছরের সমাপ্তি ধরা হয়ে থাকে। পুরনো বছরের জরাজীর্ণতাকে বিদায় দিয়ে নতুন করে নতুন বছরে বাঁচার প্রেরণার সাথে সাথে ডিসেম্বর মাসকে বিদায় দেওয়া হয়। আর এই জন্য ডিসেম্বর মাস খুব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়ে থাকে। এবার তাহলে জেনে নিন পহেলা জানুয়ারি যেভাবে বছরের প্রথম দিন হলো। জানুয়ারি বছরের প্রথম মাস হওয়ার পেছনে অতীত এবং ভবিষ্যৎ উভয় দিকে তাকানোর একটা সম্পর্ক আছে। সুতরাং যদি বছরের মধ্যে একটি সময় আসে যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে এটাই আবার শুরু করার সময়, সেক্ষেত্রে জানুয়ারি প্রথম মাস হওয়াটাই যৌক্তিক। আবার ইউরোপে এটি এমন এক সময় যখন শীতকালের পরের দিনগুলো আবার দীর্ঘ হতে শুরু করে। অধ্যাপক স্পেন্সার বলেছেন, এটি রোমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল, কারণ এটি সেই ভয়ানক ছোট দিনগুলোর পরে আসতো যখন পৃথিবী ছিল অন্ধকার, হিমশীতল এবং যখন ঠান্ডার কারণে কোনো ফসল ফলতো না। কেননা বছরের দীর্ঘতম রাত 22শে ডিসেম্বর থেকে ক্রমে দিন বড় হতে থাকে, আর জানুয়ারির শুরুর থেকে দিনের দৈর্ঘ্য বেড়ে যায় সূর্যের দক্ষিণায়নের ফলে। এই কারণে অধ্যাপক স্পেন্সারের মতে জানুয়ারি এক ধরনের বিরতি এবং প্রতিফলনের সময়কাল। সেই সময়রা যত বেশি রোমানরা ক্ষমতা অর্জন করতে শুরু করে, তারা নিজেদের বিশাল সাম্রাজ্য জুড়ে নিজেদের ক্যালেন্ডার ছড়িয়ে দিতে শুরু করে। কিন্তু মধ্যযুগে রোমের পতনের পর খ্রিস্ট ধর্ম নিজেদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে এবং তারা দাবি করে যে পহেলা জানুয়ারি পেপানদের তারিখ। অনেক দেশে যেখানে খ্রিস্ট ধর্মের আধিপত্য ছিল, তারা 25শে মার্চকে নতুন বছরের শুরু হিসেবে উদযাপন করতে চেয়েছিল, কারণ তাদের মতে সেই দিনটি ছিল যখন দেবতা গ্যাব্রিয়েল ভার্জিন মেরির কাছে উপস্থিত হয়েছিলেন। স্পেন্সার জানিয়েছেন, যদিও খ্রিস্টান জন্মের সময় ক্রিসমাস হয়, কিন্তু খ্রিস্টের এই জন্মের ঘোষণাটি মেরির কাছে আরও আগে আসে যে তিনি ঈশ্বরের এক নতুন অবতারের জন্ম দিতে চলেছেন। সেই মুহূর্ত থেকে যেহেতু খ্রিস্টের গল্পের শুরু হয়েছে, তাই 25শে মার্চ থেকে নতুন বছর শুরু হওয়াকে বেশি তাৎপর্যপূর্ণ বলে ভাবা হয়। 16 শতকে পোপ গ্রেগরি ত্রয়োদশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন এবং ক্যাথলিক দেশগুলিতে ওই সময় থেকেই পহেলা জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। আমরা এখন যে ক্যালেন্ডার অনুসরণ করি বা যেটি ইংরেজি বর্ষপঞ্জি হিসেবে চেনেন অনেকে, সেটাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ইতালি, স্পেন এবং পর্তুগালের মতো ক্যাথলিক দেশগুলো তখন দ্রুতই এই নতুন ক্যালেন্ডার গ্রহণ করে। তবে প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স খ্রিস্টান প্রধান দেশগুলো এটি বেশ দেরিতে গ্রহণ করে। ইংল্যান্ড, যে দেশটি পোপের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়কে গ্রহণ করেছিল, তারা 1752 সালের আগ পর্যন্ত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেনি। এর আগ পর্যন্ত তারা 25শে মার্চকেই নববর্ষের প্রথম দিন হিসেবে উদযাপন করত। সেই বছর ব্রিটেনের পার্লামেন্টের একটি আইন ব্রিটিশদের ইউরোপের বাকি অংশের সাথে একীভূত করেছিল। এর আগে 1699 সালে জার্মানির বিভিন্ন প্রোটেস্ট্যান্ট অধ্যুষিত রাজ্যগুলো নতুন এই বর্ষপঞ্জি গ্রহণ করে। ব্রিটেনের পর 1753 সালে সুইডেন, 1873 সালে জাপান, 1912 সালে চীন, 1918 সালে সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ইউরোপের সবশেষ দেশ হিসেবে গ্রিস 1923 সালে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে খ্রিস্টান প্রধান নয় এমন দেশও গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করে। বর্তমান বেশিরভাগ দেশই গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, আর ঠিক এই কারণেই আমরা প্রতি বছরের পহেলা জানুয়ারি সারা বিশ্বে আতশবাজি পোড়ানোর উদযাপন দেখি।